দেখো লাস্ট ক্লাসে আমি তোমাদের সামনে যে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের যে ইকোনমিক সাবজেক্ট আমরা আরম্ভ করেছিলাম, ফার্স্ট চ্যাপ্টারটা অর্থাৎ ফার্স্ট ইউনিট আমরা আলোচনা করেছিলাম। যেই ইউনিট 1 আলোচনা করেছিলাম, ইউনিট 1-এ 4 নাম্বার আসবে বলেছিলাম, আমরা করেছিলাম। এবার আজকের ক্লাসে আমরা তোমাদের সামনে ইউনিট 2 করাচ্ছি, ঠিক আছে? আজকের ক্লাসে আমি তোমাদের সামনে ইউনিট 2 করাবো। এই ইউনিট 2 থেকে তোমার এক্সামে 8 মার্কস আসবে, 8 মার্কস, ঠিক আছে? কত নাম্বার আসবে? 8 মার্কস আসবে। তো দেখো ইউনিট 2 এর মধ্যে তিনখানা চ্যাপ্টার আছে। একটা চাহিদা যোগান ভারসাম্য দাম, এটা একটা আছে, ঠিক আছে? ইউনিট 2 তে তিনটে চ্যাপ্টার আছে বললাম। আর একটা আছে চাহিদার স্থিতিস্থাপকতা ও যোগানের স্থিতিস্থাপকতা, এটা দুটো। আর একটা আছে ক্রেতার ভারসাম্য। এই যে ভোগকারীর আচরণ তত্ত্ব, এই তিনটে। তার মানে কি বললাম, আজকে ইউনিট টু করাবো। ইউনিট টুর মধ্যে তিনটে চ্যাপ্টার আছে, তোমাদের বইয়ের তিনখানা চ্যাপ্টার আছে, এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে তোমার পরীক্ষায় 8 মার্কস আসবে। তো চলো আমরা সময় নষ্ট না করে ইউনিট টুর এক একটা করে এমসিকিউ বুঝে নিই। তো দেখো প্রথম কোশ্চেন বলেছে তোমাদের সামনে, প্রথম কোশ্চেন তোমাদের সামনে বলেছে, দেখো বলছে কোনো দ্রব্যের চাহিদার প্রধান নির্ধারক কি, মানে না চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মানে চাহিদা নির্ধারক বিষয় বা ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, ডিমান্ড কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। দেখো ডিমান্ড নিজস্ব দাম অবশ্যই ডিপেন্ড করে, কেননা কোনো দ্রব্যের চাহিদা দ্রব্যের দামের উপর নির্ভর করে, আমরা জানি। ক্রেতার আয় রুচি, ক্রেতার আয়ের উপর দ্রব্যের চাহিদা নির্ভর করে, ক্রেতার রুচি পছন্দের উপর চাহিদা নির্ভর করে। তারপর সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ঠিক আছে? তার মানে কি দেখতে পারলাম যে না, এখানে যে তিনটে প্রথম তিনটে পয়েন্ট, তিনটেই ঠিক, অর্থাৎ কোন দ্রব্যের চাহিদা এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি দেখতে পাচ্ছি আমরা? সবগুলি। নেক্সট, গিভেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা কেমন হয়? গিভেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা হয়, দেখো দেখো আমি তোমাকে বলছি, নর্মালি এখানে ছোট্ট করে এঁকে দিচ্ছি। নর্মালি চাহিদা রেখা কি হয়, নর্মালি চাহিদা রেখা এরকম হয়, ঠিক আছে? তো নর্মালি চাহিদা রেখা এরকম হয়। কিন্তু গিভেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখাটা কেমন হবে? গিভেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখাটা তোমার এরকম হয়, ঠিক আছে? তো তা এই যে এটাকে বলা হয় ডাউনওয়ার্ড, মানে নিম্নমুখী। আর এটাকে বলা হয় আপওয়ার্ড, মানে ঊর্ধ্বমুখী। তাহলে গিভেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা কেমন হয়? দেখো গিভেন দ্রব্য হচ্ছে চাহিদা সূত্রে যে ব্যতিক্রম আছে তার একটা একটা কি বলবো, একটা আইডিয়াল এক্সাম্পল বা বলতে পারো আইডিয়াল কজ, ঠিক আছে? তো আইডিয়াল রিজন বলতে পারো, ঠিক আছে? তো তো চাহিদা সূত্রের ব্যতিক্রমের মধ্যে যত বড় বড় পয়েন্টে, তার মধ্যে মেন পয়েন্ট গিভেন, তার মধ্যে মেন পয়েন্ট হচ্ছে গিভেন গুডস, মেন পয়েন্ট হচ্ছে গিভেন গুডস। তো বলেছে গিভেন গুডস এর ক্ষেত্রে চাহিদা রেখাটি কেমন হয়? গিভেন গুডস এর চাহিদা রেখাটি তোমার বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী হয়, বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী হয়। তাহলে কারেক্ট অ্যান্সার হবে তোমার ডি। প্রপার তোমার এক্সপ্লেন করে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো কোনো দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে সরবে, কোনো দ্রব্যের চাহিদা রেখা কখন ডান দিকে সরবে? কোনো দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে সরে পরিবর্ত দ্রব্যের দাম যদি বাড়ে, ঠিক আছে? এবার স্যার পরিবর্ত দ্রব্য কোনগুলোকে, দেখো চা আর কফি, চা আর কফি হচ্ছে পরিবর্ত দ্রব্য। আমি আবার কি বললাম, আমি কি বলছি তোমাকে? পরিবর্ত দ্রব্যের উদাহরণ কি? চা আর কফি। আমি আবার বলছি পরিবর্ত দ্রব্যের উদাহরণ হচ্ছে চা আর কফি। বলছে কোনো দ্রব্যের চাহিদা ডান দিকে সরবে, কখন চাহিদা ডান দিকে সরবে? যদি পরিবর্ত দ্রব্যের দাম বেড়ে যায়, ঠিক আছে? যদি পরিবর্ত দ্রব্যের দাম বেড়ে যায় তাহলে চাহিদা রেখা ডান দিকে সরবে। নেক্সট, বলছে নিচের কোন ক্ষেত্রে চাহিদার নিয়ম খাটবে না? চাহিদার নিয়ম খাটবে না মানে ধরো চাহিদার ব্যতিক্রম। আরে যেটা চাহিদার ব্যতিক্রম সেখানে তোমার চাহিদার নিয়ম খাটবে না, ঠিক আছে? তো দেখো এর মধ্যে প্রদর্শন প্রভাব চাহিদার ব্যতিক্রমের মধ্যে পড়ে না, ঠিক আছে? তো দামের উপর প্রতিকূল প্রত্যাশা চাহিদার ব্যতিক্রমের মধ্যে পড়ে না, ঠিক আছে? দেখো চাহিদার ব্যতিক্রম কি? ভেবলেট প্রভাব, ভেবলেট প্রভাব হচ্ছে চাহিদা সূত্রের ব্যতিক্রম, ঠিক আছে? চাহিদা সূত্রের ব্যতিক্রমের মধ্যেই পড়ে, চাহিদা সূত্রের ব্যতিক্রমে একটা পয়েন্ট ছিল ভেবলেট প্রভাব, বা যেটা তোমরা পড়েছিল ভেবলেট গুডস। এর মধ্যে তোমাকে ভুলটা চিহ্নিত করতে বলেছে। বলছে আয় বাড়লে স্বাভাবিক দ্রব্যের চাহিদা ডান দিকে সরবে। দেখো তোমার যদি ইনকাম বাড়ে তাহলে স্বাভাবিক দ্রব্যের মানে নর্মালি যেটা হয় গুডসের, ওই গুডসের প্রতি
বা স্বাভাবিক দ্রব্যের চাহিদা তোমার বেড়ে যায়, ঠিক আছে? আর তাহলে চাহিদা রেখা ডান দিকে সরবে। তো এই বিবৃতিটা ঠিক আছে। দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তন হলে, দ্রব্যের দামের পরিবর্তন হলে চাহিদা রেখার স্থানান্তর ঘটে। দেখো, আমি তোমাকে এটা বুঝিয়েছি, এই লাইনটার মানে কি বলতে চেয়েছে। এটা একটা কার, দেখো, চাহিদা রেখা স্থানের পরিবর্তন মানে দেখো এটা একটা চাহিদা রেখা, স্থানের পরিবর্তন হয় হয় উপরের দিকে উঠবে অথবা নিচের দিকে যাবে, ধরো উপরের দিকে দিল, ঠিক আছে? তো ধরো দাম ছিল, ধরো ধরো এতটা দাম ছিল, তখন চাহিদা ছিল এইটুকু, ঠিক আছে? বলছে দামের পরিবর্তন হলে, বলছে ওরা বলতে চাইছে যে, ওরা বলছে যে দামের পরিবর্তন ঘটলে চাহিদা রেখা স্থানান্তর ঘটবে। তো চাহিদা রেখা স্থানান্তর কখন ঘটে জানো? দামের যদি পরিবর্তন না হয়, তো দাম যদি সেম থাকে তখন চাহিদা রেখার স্থানান্তর হয়, চাহিদা রেখা স্থানান্তর হয়, এরকম, ঠিক আছে? তো এটাকে বলা হয় চাহিদার পরিবর্তন। মানে এখানে, এখানে লেখা উচিত ছিল মানে দ্রব্যের দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়, চাহিদা, চাহিদার রেখার পরিবর্তন হয় না, ঠিক আছে? তো তার মানে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে, নিচের কোনটি ঠিক নয়? নিচের কোনটি ঠিক নয়? তাহলে দেখো, এখানে কোনটা ঠিক নয়? বলছে বাজার চাহিদা রেখা হলো ব্যক্তিগত চাহিদা রেখাগুলি অনুভূমিক সমষ্টি, একদম ঠিক, এটা কিন্তু ঠিক, কিন্তু বাজার চাহিদা কি ব্যক্তিগত চাহিদা রেখাগুলি অনুভূমিক সমষ্টিকেই বলা হয় বাজার চাহিদা রেখা। কোনো দ্রব্যের দামের পরিবর্তন হলে, কোনো একটা দ্রব্যের দামের যদি পরিবর্তন হয় তাহলে চাহিদা রেখার স্থানান্তর ঘটে। আগেই বললি, দামের পরিবর্তন হলে, দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন ঘটে, চাহিদা রেখা স্থানান্তর, চাহিদা রেখার, চাহিদা রেখার স্থানান্তর ঘটে, এটা ঠিক নয়, এটা ভুল, ঠিক আছে? এটা ভুল, এটা ভুল, এটা এটা হবে অ্যান্সার, ঠিক আছে? তো কোনো দ্রব্যের দামের পরিবর্তন হলে কি বলবে, চাহিদার, চাহিদার পরিবর্তন বা বলতো চাহিদার পরিমাণের পরিবর্তন ঘটে, চাহিদা রেখার পরিবর্তন ঘটে না। তো ওরা বলছে দামের পরিবর্তন হলে চাহিদা রেখার স্থানান্তর ঘটে, এটা ভুল বা এটা ঠিক নয়। চাহিদার নিয়ম, চাহিদার নিয়মটা কি? চাহিদার নিয়মে কার সঙ্গে কার সম্পর্ক? দামের সঙ্গে চাহিদা, দামের সঙ্গে চাহিদা। তাহলে কোথায় আছে? এই যে এইটা হচ্ছে অ্যান্সার, বিটটা, ঠিক আছে? 8 নম্বর কি বলেছে, কোন প্রতিনিধি স্বরূপ চাহিদা তালিকার ক্ষেত্রে চাহিদার পরিমাণ, বলছে চাহিদা তালিকার ক্ষেত্রে চাহিদার পরিমাণ। তো আমরা পড়েছিলাম, চাহিদা তালিকা পড়েছিলাম, চাহিদা তালিকার ক্ষেত্রে চাহিদার পরিমাণ কি? দামের সঙ্গে কেমন সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক, ঠিক আছে? দামের সঙ্গে বিপরীতমুখী সম্পর্ক, এটা হবে কারেক্ট অ্যান্সার। এবার বলছে অন্যান্য সমস্ত বিষয় অপরিবর্তিত অবস্থায়, বলছে অন্যান্য সমস্ত বিষয় যদি অপরিবর্তিত থাকে তখন কোনো স্বাভাবিক দ্রব্যের দাম কমলে, স্বাভাবিক দ্রব্যের দাম কমলে কি হয়? কোনো মানে বুঝতে পারছো তো, কোনো একটা দ্রব্যের দাম কমলে তার চাহিদা বাড়বে, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে কোনো দ্রব্যের দাম কমলে, কোনো দ্রব্যের দাম কমলে কি হয়? কোনো একটা দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে কি হয়? ক্রেতার আয় বাড়ে। ধরো কোনো একটা জিনিসের দাম ধরো কমে গেল, তুমি একটা জিনিস পাওয়ার চেষ্টা করো, তুমি ধরো, তুমি ধরো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো, বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসতে বলেছে, তুমি জানো ইলিশ মাছের জন্য তুমি 1000 টাকা নিয়ে, তুমি জানো আগের বার ইলিশ মাছ 1000 টাকা নিয়েছিল 1 কেজি, তো তুমি 1 কেজি ইলিশ মাছ কিনে বলে 1000 টাকা নিয়ে গেছো, হুট করে দেখবে মাছের দাম 900 টাকা হয়ে গেছে, তাহলে কি হলো? তাহলে বুঝতে পারছো তোমার 1 কেজি মাছ তুমি 900 টাকায় নিয়ে আসলে আরো 100 টাকা হাতে বেঁচে গেল, ঠিক আছে? তাই এখানে বলতে হয়েছে কোনো দ্রব্যের দাম কমলে তোমার ক্রেতার প্রকৃত আয় বাড়ে। নেক্সট বলছে তোমার কোন দ্রব্যের বাজার চাহিদা নির্ভর করে, কোন দ্রব্যের বাজার চাহিদা নির্ভর করে কিসের ওপর? কোন দ্রব্যের বাজার চাহিদা নির্ভর করে দ্রব্যের দামের ওপর, সংশ্লিষ্ট দ্রব্যের দামের ওপর, বাজারের ক্রেতাদের আয় ও পছন্দের উপর। কারেক্ট অ্যান্সার হবে উপরের সবগুলি। চাহিদা রেখা আঁকার সময় কি অনুমান করি? আমরা যখনই চাহিদা রেখা আঁকি না, যখন চাহিদা রেখা আঁকি আমরা কি অ্যাজাম্পশনটা করে এগোই, ঠিক আছে? যে ক্রেতার আয়, ক্রেতার আয়, রুচি ও অন্যান্য দ্রব্যের দাম অপরিবর্তিত আছে। এবার কি হয়? চাহিদার নিয়ম খাটলে, ঠিক আছে, চাহিদার নিয়ম খাটলে চাহিদা রেখার আকৃতি কি হবে? বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী হবে, এটা হবে কারেক্ট আনসার। এই দেখো না, ছবি আছে এরকম। ব্যতিক্রমী চাহিদা রেখা হলো সেইটি, ব্যতিক্রমী চাহিদা রেখা মানে চাহিদা সাথে ব্যতিক্রম, চাহিদা সাথে ব্যতিক্রমের ছবি অলরেডি আগে করেছি। বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী হয়েছে, দেখো এরকম হবে, ঠিক আছে? তাই কি হবে? ডান দিকে হবে ঊর্ধ্বমুখী।
15টা। 15টা কি বলছে, অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায় কোনো ব্যক্তির আয় বাড়লে, কোনো একটা ব্যক্তির যদি ইনকাম বেড়ে যায়, তাহলে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে তার চাহিদা কি হবে? নিশ্চয়ই কমবে। দেখো, নিকৃষ্ট দ্রব্য মানে আজকে যদি আমার ইনকাম বেড়ে যায়, আমি আগে যাই ইনকাম করতাম, আমার যদি ইনকাম বেড়ে যায় আমি কি চেষ্টা করবো? আমি নিশ্চয়ই ভালো জিনিস খাওয়ার চেষ্টা করবো বা ভালো জিনিস ব্যবহার করার চেষ্টা করবো। নিকৃষ্ট দ্রব্য মানে কি? নিচু মানের দ্রব্য তো করবো না, তো ইনফেরিয়ার গুডস, ঠিক আছে? তাই বলছে, যখন ক্রেতার অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায় কোনো ব্যক্তির আয় যদি বেড়ে যায়, তাহলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কি হবে? কমে যাবে। আয় চাহিদা রেখা সাধারণত কি হয়? আয় চাহিদা রেখা সাধারণত কি হয়? আয় চাহিদা রেখা সাধারণত নিম্নমুখী সরলরেখা হয়ে থাকে। ঠিক আছে তো? এবার হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন বলতে কি বোঝায়? চাহিদার পরিমাণের পরিবর্তন বলতে দেখো, চাহিদার পরিবর্তন না, দেখো, চাহিদার পরিবর্তন হচ্ছে এই যে এটাই চাহিদার পরিবর্তন। ঠিক আছে? চাহিদার পরিমাণের পরিবর্তন কোনটা হবে? এই যে এটাকে বলে চাহিদার পরিমাণের পরিবর্তন। ঠিক আছে? আগে ধরো চাহিদা ছিল এতটা, এখন ধরো এতটা, এটাকে চাহিদার পরিমাণের পরিবর্তন। তো চাহিদার পরিমাণের পরিবর্তন বলতে কি বোঝায়? চাহিদা রেখার উপরের দিকে স্থানান্তর, চাহিদা রেখার নিচের দিকে স্থানান্তর। একই চাহিদা রেখার উপর চলন, একটা চাহিদা রেখার উপরেই চলন হয়। কোন দ্রব্যের চাহিদা বলতে কি বোঝায়? বলছে কোন দ্রব্যের চাহিদা বলতে কি বোঝায়? কোন দ্রব্যের চাহিদা বলতে বোঝায় দ্রব্যটির জন্য আকাঙ্ক্ষা। মানে ধরো আজকে তোমার আইফোন কেনার আহ ইচ্ছা আছে, মানে আইফোন লাগবে তোমার, তাহলে কি হবে? তাহলে ওই দ্রব্যটার প্রতি তোমার আকাঙ্ক্ষা হতে হবে, ইচ্ছা হতে হবে, ফার্স্ট অফ অল। সেকেন্ড, তোমাকে কম দামে দ্রব্যটি পাওয়ার ইচ্ছা, আর ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা। ঠিক আছে? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে উপরের সবগুলো। নেক্সট, ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী বিষয়। ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী বিষয় কি? ঠিক আছে, কোনো একটা ব্যক্তি মানে ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী বিষয়, ব্যক্তির আয় হবে, দ্রব্যের দাম হবে, ব্যক্তির রুচি পছন্দ, সব কটাই। 20, পরিবর্ত দ্রব্যের দাম বাড়লে দুটো গুডস হয়, একটা হচ্ছে পরিবর্ত দ্রব্য আর একটা পরিপূরক দ্রব্য। পরিবর্ত দ্রব্য মানে চা কফি। বলছে পরিবর্ত দ্রব্যের দাম বাড়লে ওই বিশেষ দ্রব্যটির চাহিদা রেখা কি হবে? পরিবর্ত দ্রব্যের দাম বাড়লে বিশেষ দ্রব্যটির চাহিদা রেখা ডান দিকে সরবে। অলরেডি আগেই ডিসকাশন করেছি এটা নিয়ে। নেক্সট, পরিপূরক দ্রব্য মানে হচ্ছে পেন আর রিফিল। পরিপূরক দ্রব্যের দাম যদি বেড়ে যায়, তাহলে বিশেষ দ্রব্যের চাহিদা রেখা কি হবে? বিশেষ দ্রব্যের চাহিদা রেখা বাঁ দিকে সরে উল্টো হয়ে যাবে। এবার বলছে 22-এরটা বলছে, দেখো, বলছে ক্রেতার আয় যদি বাড়ে, তাহলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা কি হবে? ঠিক আছে, স্বাভাবিক দ্রব্য, দেখো আয় বাড়লে চাহিদা বাড়বে, আয় বাড়লে চাহিদা বাড়বে, তো ডান দিকে সরবে, অফকোর্স ডান দিকে সরবে, এ কোনো সন্দেহ নেই। যদি বলতো আয় বাড়লে চাহিদা কমছে, তখন বলতাম বাঁ দিকে সরবে। কিন্তু এখানে বলছে আয় বাড়লে চাহিদা বাড়বে, আয় বাড়লে চাহিদা বাড়বে, মানে পজিটিভ তো, পজিটিভ তো। বলছে ক্রেতার আয় বাড়লে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কি হয়? নিকৃষ্ট দ্রব্যের চাহিদা তোমার এখানে এটা হয়ে যাবে তোমার বাঁদিকে সরবে। দেখো আয় বাড়লে চাহিদা কমছে, তো তো ইনভার্স সম্পর্ক হচ্ছে না, তো এখানে বাঁদিকে সরবে। বাজার চাহিদা নির্ধারণকারী একটি বিষয়, বাজার চাহিদা নির্ধারণকারী একটি বিষয় বলেছে। তো বাজার চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে? একটা আয়ের বন্টন ঠিক, বিজ্ঞাপন ব্যয় ঠিক, ঋণের সুযোগ সুবিধা ঠিক। কারেক্ট আনসার উপরে সবগুলি। 25, কোনো দ্রব্যের ওপর বিজ্ঞাপন ব্যয় বাড়লে, কোনো একটা দ্রব্যের ওপর যদি বিজ্ঞাপন ব্যয় মানে অ্যাডভার্টাইজমেন্ট খরচা যদি বেড়ে যায়, তাহলে ওই দ্রব্যের বাজার চাহিদা রেখা কি হবে? ওই যে বাজার চাহিদা রেখা ডান দিকে সরবে। ডান দিকে সরবে, ভুল করে যোগান লেখা আছে, ডান দিকে সরবে হবে। আমি ভুল করে বাঁ দিকে সরবে দাগ দিয়ে দিয়েছিলাম, যাই হোক, এটা হলো। এবার হচ্ছে আমরা চলে আসি যোগান। বলছে যোগানের নিয়ম কার্যকরী হলে যোগান রেখা কি হবে? ঊর্ধ্বমুখী হয়। যোগানের নিয়ম কার্যকরী হলে যোগান রেখা ঊর্ধ্বমুখী হয়। নেক্সট, ব্যক্তিগত যোগান রেখাগুলিকে যোগ করলে কি পাওয়া যায়? ব্যক্তিগত যোগান রেখাগুলি যোগগুলিকে যোগ করলে পাওয়া যায় বাজার যোগান। নেক্সট,
যোগানের নিয়মে দামের সঙ্গে যোগানের পরিমাণের সম্পর্ক এটা প্রত্যক্ষ বা ধনাত্মক সম্পর্ক। নেক্সট, দাম স্থির থাকা অবস্থায়, ঠিক আছে, যোগানের পরিমাণ বাড়লে যোগান রেখা ড্যাশ স্থান পরিবর্তন করে। দাম স্থির থাকা অবস্থায় যোগানের পরিমাণ বাড়লে যোগান রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে। আচ্ছা, পাঁচেরটা কি বলেছে? পণ্য প্রতিদিন বাজারে ড্যাশ রেখা থেকে ফার্মের যোগান রেখা পাওয়া যায়। পণ্য প্রতিদিন বাজারে ড্যাশ রেখা থেকে ফার্মের যোগান রেখা পাওয়া যায়। এর কারেক্ট অ্যান্সার হবে এমসি। অ্যান্সার হবে এমসি। ছয়, শ্রমের মজুরি বাড়লে শ্রমের যোগানের পরিমাণ কি হবে? কমবে। ঠিক আছে, শ্রমের মজুরি বাড়লে শ্রমের যোগানের পরিমাণ কি হবে? কমবে। তারপর বলেছে একই যোগান রেখার ওপর এক বিন্দু থেকে একই যোগান রেখার ওপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গেলে, একই যোগান রেখার ওপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গেলে তাকে ড্যাশ পরিবর্তন বলে, তাকে যোগানের পরিমাণের পরিবর্তন বলে। যোগানের পরিমাণে পরিবর্তন বলে। নেক্সট, একই দামে এক যোগান রেখা থেকে আর এক যোগান রেখায় গেলে, একই দামে এক যোগান রেখা থেকে আর এক যোগান রেখায় গেলে তখন তাকে কি বলে? তখন তাকে বলে যোগানে পরিবর্তন বা যোগানের পরিবর্তন। নেক্সট, নিচের বিষয়গুলির মধ্যে কোনটি কোনো দ্রব্যের যোগান নির্ধারক বিষয় নয়? দেখো, যোগান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দ্রব্যটির দাম, উপাদানের দাম, উৎপাদন প্রযুক্তি। নির্ভর করে না কিসের উপর? ক্রেতার। নেক্সট, যোগানের নিয়ম কার্যকরী হলে যোগান রেখাটি কি হবে? আপওয়ার্ড মানে ঊর্ধ্বমুখী। নেক্সট, কোন দ্রব্যের যোগান নির্ধারক একটি বিষয়ের উপাদান হলো দাম। নেক্সট, ক্রমহ্রাসমান ব্যয় সম্পন্ন শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা হবে ডাউনওয়ার্ড বা নিম্নমুখী। নেক্সট, কোন দ্রব্যের উৎপাদনে ব্যবহৃত উপকরণের দাম কমে গেলে সেই দ্রব্যের যোগান রেখা ড্যাশ দিকে স্থান পরিবর্তন করে। ডান দিকে স্থান পরিবর্তন করে, ডান দিকে। নেক্সট, ৫ নম্বর বলেছে যোগান অপেক্ষকের ধারণাটি তখনই পাওয়া যায় যখন ফার্ম কি হয়? দাম গ্রহীতা, যখন ফার্ম দাম গ্রহীতা হয়। নেক্সট, যোগান অপেক্ষকে যোগানের পরিমাণ হবে নির্ভরশীল চলরাশি। নেক্সট, পণ্য প্রতিযোগিতামূলক বাজারে, ঠিক আছে, সাতেরটা বলেছে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের এমসি রেখা থেকে যোগান রেখা পাওয়া যায়। নেক্সট, আটেরটা কি বলেছে? যোগান রেখা আঁকার সময় অনুভূমিক অক্ষে কি পরিমাপ করা হয়? যোগান রেখা আঁকার সময় অনুভূমিক অক্ষে আমরা কি দেখাই? অনুভূমিক অক্ষে আমরা যোগানের পরিমাণ পরিমাপ করা হয়। ওই যোগান রেখা আঁকার সময় উলম্ব অক্ষে আমরা কি দেখাই? উলম্ব অক্ষে আমরা দাম পরিমাপ করি, দাম পরিমাপ করা হয়, দাম। নেক্সট, যোগানের পরিবর্তন বলতে সমগ্র যোগান রেখার স্থান পরিবর্তন। নেক্সট, সত্য না মিথ্যা?
বলছে দাম ও যোগানের পরিমাণের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক আছে। ঠিক আছে, সঠিক। তারপর বলছে সব বিক্রেতার যোগানের সমষ্টি হলো বায়ার যোগান, সঠিক। তাহলে শ্রমের ব্যক্তিগত যোগান রেখা সর্বদা ঊর্ধ্বমুখী হয়, সঠিক। যোগান অপেক্ষকে দাম হলো স্বাধীন চলরাশি, যোগান অপেক্ষকে দাম হলো স্বাধীন চলরাশি, এটা সঠিক। ফার্মের যোগান এমসি রেখা দ্বারা নির্ধারিত হয়, ফার্মের যোগান, এটাও সঠিক। যোগান উপাদানের দামের উপর নির্ভর করে না, যোগান উপাদানের দামের উপর নির্ভর করে না, ঠিক আছে, এটা ভুল। অতি স্বল্পকালে কোনো দ্রব্যের যোগান স্থির থাকে, সঠিক। সমস্ত প্রকার দ্রব্য ও উৎপাদন ও উপাদানের ক্ষেত্রে যোগান নিয়মটি কার্যকরী হয়, এটা ভুল। নয়। বলছে যখন দাম বাড়লো তখন উৎপাদকরা যদি প্রত্যাশা করে যে দাম আরো বাড়বে, তাহলে যোগানের নিয়ম কার্যকরী নাও হতে পারে। যখন প্রাইস বাড়লো তখন উৎপাদক মনে করে যে ভবিষ্যতে আরো দাম বাড়বে, তাহলে যোগানের নিয়ম কার্যকরী নাও হতে পারে, সঠিক। যোগানের পরিমাণ পরিবর্তিত হয় যখন দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় অন্যান্য বিষয় পরিবর্তন ঘটে, ঠিক আছে, এটা ভুল। নেক্সট, যোগানে পরিবর্তন ঘটে যখন দাম একই থাকা অবস্থায় যোগানের পরিমাণ বাড়ে বা কমে, এটা সঠিক। এবার মেলাতে হবে, ম্যাচিং। বলছে পরিবর্তিত দ্রব্যের দাম হ্রাস, পরিবর্তিত দ্রব্যের দাম হ্রাস যখন পায়, যখন পরিবর্তিত দ্রব্যের দাম হ্রাস পায় তখন চাহিদা রেখা বাঁ দিকে স্থান পরিবর্তন করে, এটা হচ্ছে এরকম এর। এবার বলছে পরিবর্তিত দ্রব্য, পরিবর্তিত দ্রব্যের উদাহরণ কি এখানে দেখতে হবে, আর পরিপূরক দ্রব্য হচ্ছে, পরিপূরক দ্রব্যের উদাহরণ কি, পরিপূরক দ্রব্যের উদাহরণ কি, আর পরিবর্তিত দ্রব্যের উদাহরণ কি। এখানে পরিবর্তিত দ্রব্য কি কোক আর পেপসি, বুঝতেই পারছো, কোকের দাম বেড়ে গেলে পেপসি খাবে, পেপসির দাম বেড়ে গেলে কোক খাবে। আর পরিপূরক দ্রব্য কোনটা এখানে, এখানে পরিপূরক দ্রব্য হচ্ছে রুটি আর মাখন। দাগ দিয়ে দিলাম। তা হচ্ছে স্বাভাবিক দ্রব্য, স্বাভাবিক দ্রব্য কোনটা, আয় বাড়লে চাহিদা বাড়ে, এটা হচ্ছে স্বাভাবিক দ্রব্য। আয় বাড়লে চাহিদা বাড়ে, তাহলে কি বলতে পারি আমরা, একেরটা এখানে লিখছি, একেরটা ডি হতে পারে। আর কি হয় নিকৃষ্ট দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য কোনটা, আয় বাড়লে চাহিদা কমে, আয় বাড়লে চাহিদা কমে, তাহলে দুয়েরটা কি হবে, দুয়েরটা হবে এ। নেক্সট, চাহিদার পরিমাণ বৃদ্ধি, চাহিদার পরিমাণ বৃদ্ধি কখন হবে, চাহিদার পরিমাণ বৃদ্ধি হবে, বলছে এই চাহিদার পরিমাণ বৃদ্ধি হবে একই চাহিদা রেখার ওপর নিচের দিকে যাওয়া, একই চাহিদা রেখার ওপর নিচের দিকে যাওয়া। দেখো ছবিটাকে দেখে দিচ্ছি, একই চাহিদা রেখার ওপর চাহিদার পরিমাণ বৃদ্ধি কখন হচ্ছে, যত নিচের দিকে যাবে তত চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর চাহিদার পরিমাণ হ্রাস, ঠিক আছে, চাহিদা পরিমাণ হ্রাস একই চাহিদা রেখার উপর উপরের দিকে যাওয়া, তাহলে একেরটা হবে বি, দুয়েরটা হবে এ। এবার বলছে এটা আবার মেলানো, বলছে পরিবর্ত দ্রব্য, পরিবর্ত দ্রব্য এখানে কি হতে পারে, পরিবর্ত দ্রব্য দেখো, এখানে পরিবর্ত দ্রব্য হচ্ছে চাল আর আটা, ঠিক আছে, একেরটা হচ্ছে সি। নিকৃষ্ট দ্রব্য কোনটা এখানে, আয় বাড়লে চাহিদার পরিমাণ কমে, দুয়েরটা হচ্ছে ডি। পরিপূরক দ্রব্য কোনটা, মোটর গাড়ি পেট্রোল, তিনেরটা হচ্ছে এ। আর চাহিদা বৃদ্ধি, চাহিদা বৃদ্ধি হলে চাহিদা রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে, চারেরটা হবে বি।
এবার আমরা নেক্সট টপিক পড়ি চাহিদার স্থিতিস্থাপকতা ও যোগানের স্থিতিস্থাপকতা। তো কি বলবো, প্রথম কোশ্চেন বলেছে দেখো, বলছে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয়গত স্থিতিস্থাপক কি হয়? স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয়গত স্থিতিস্থাপক হয় ধনাত্মক। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয়গত স্থিতিস্থাপক কি হয়? নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কি হয়? ঋণাত্মক। তাহলে সরল রৈখিক চাহিদা রেখার মধ্য বিন্দুতে চাহিদার দাম গছ হিসেবে পরম মান কি হবে? চাহিদা পরম মান হবে 1 সমান। বলছে সরল রৈখিক চাহিদা রেখা এবং পরিমাণ অক্ষের ছেদ বিন্দুতে চাহিদার দাম গছ হিসেবে মান কত হবে? দাম গছ হিসেবে মান হবে 0। এবার বলেছে সরল রৈখিক চাহিদা রেখা এবং দাম অক্ষের ছেদ বিন্দুতে চাহিদার দাম গছ হিসেবে মান কত হবে? সরল রৈখিক চাহিদা রেখা ওটা ছিল পরিমাণ অক্ষ, এবার বলছে দাম অক্ষের ছেদ বিন্দুতে চাহিদার দাম গছ হিসেবে মান কত হবে? এটা হবে অসীম। সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কেমন হয়? অনুভূমিক সরলরেখা। সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কেমন হয়? সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কেমন হবে? অনুভূমিক সরলরেখা। এখানে বলছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কেমন হবে? সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি হবে উলম্ব সরলরেখা। চাহিদা স্থিতিস্থাপক পরম মান সকল বিন্দুতে 1 সমান হলে চাহিদা রেখার আকৃতি হবে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত, মানে রেক্টাঙ্গুলার হাইপারবোলা। বলছে এঞ্জেল রেখার সকল বিন্দুতে চাহিদার আয়তন স্থিতিস্থাপক মান 1 সমান হলে ওই রেখার আকৃতি কিরূপ হবে? মূল বিন্দুগামী সরলরেখা। দশেরটা চাহিদা রেখা আয়তক্ষেত্রিক পরাবৃত্ত হলে চাহিদার দাম হিসেবে পরম মান কত হবে? এই যেটা বললাম আগেই 1 সমান। 11টা নিচের কোন নামে এঞ্জেল রেখা পরিচিত? নিচের কোন নামে এঞ্জেল রেখা পরিচিত? আয় চাহিদা রেখা। এঞ্জেল রেখা মূল বিন্দুগামী সরলরেখা হলে চাহিদার আয়গত স্থিতিস্থাপক মান কত হবে? বলছে এঞ্জেল রেখা মূল বিন্দুগামী সরলরেখা হলে চাহিদার আয়গত স্থিতিস্থাপক মান কত হবে? তোমার 1 সমান। দুটি দ্রব্যের মধ্যে পারস্পরিক স্থিতিস্থাপক চিহ্ন ধনাত্মক হলে দুটি দ্রব্যের মধ্যে পারস্পরিক স্থিতিস্থাপক চিহ্ন ধনাত্মক হলে তাদের মধ্যে সম্পর্ক কেমন হবে? দুটি দ্রব্য একে অপরের পরিবর্তন। এবার বলছে দুটি দ্রব্যের চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপক চিহ্ন ঋণাত্মক। দুটি দ্রব্যের চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপক চিহ্ন ঋণাত্মক। ওই দুটির মধ্যে সম্পর্ক কেমন হবে? ওই দুটির মধ্যে দ্রব্যের মধ্যে সম্পর্ক কেমন হবে? ওটা হবে পরস্পরের পরিপূরক। এবার নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এঞ্জেল রেখার আকৃতি কি হবে? নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এঞ্জেল রেখার আকৃতি কেমন হবে? অ্যাকচুয়ালি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এঞ্জেল রেখার আকৃতি হয় ডাউনওয়ার্ড হয়, ঠিক আছে, অর্থাৎ পশ্চাৎমুখী হবে ডাউনওয়ার্ড। সঠিক উত্তরটি চিহ্নিত করো। বলছে স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে ইপির মান 1 বেশি হলে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে, ইপির মান 1 কম হলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে, ঠিক আছে তো?
ইপির মান 1 হলে তাকে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত বলে, আর সবগুলোই ঠিক। তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হবে সবগুলোই ঠিক। নেক্সট বলছে এর মধ্যে কোন উত্তরটা ভুল। এখানে দেখো সম্পূর্ণ অসীম চাহিদা, সম্পূর্ণ অসীম চাহিদা কাকে বলে? ইপির মান যখন 0, ইপির মান যখন আলফা বা ইনফিনিটি তখন সম্পূর্ণ স্থিতিস্থাপক। আগেটা ছিল সম্পূর্ণ অস্থিতিস্থাপক, এটা সম্পূর্ণ স্থিতিস্থাপক। আর বিলাস দ্রব্যের চাহিদা, ঠিক আছে, আইগস স্থিতিস্থাপকের মান যখন 1-এর কম হয়, 1-এর কম হলে তখন বিলাস দ্রব্যের চাহিদা হয়, ঠিক আছে তো। আর স্থিতিস্থাপক চাহিদা 1-এর বেশি হলে তাকে স্থিতিস্থাপক চাহিদা। এখানে দেখো অপশন বলেছে কোনটা ভুল। তার মানে এখানে দেখতে পারলাম আমরা ইপির মান যদি 0 হয় তখন তাকে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলে, ঠিক। ইপির মান যদি ইনফিনিটি হয় তখন তাকে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। তারপর ইপির মান যদি 1-এর বেশি হয় তখন তাকে তিনটেই ঠিক। তাহলে এখানে বিলাস দ্রব্যের চাহিদাটা কি হয়? বিলাস দ্রব্যের চাহিদা কি হতে হবে? ইএম এর মান যদি 1-এর বেশি হয় তাকে বলে বিলাস দ্রব্যের চাহিদা। ঠিক আছে তো। তো এখানে মাথায় রাখবে বিলাস দ্রব্যের চাহিদা কি, বিলাস দ্রব্যের চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপক মান 1-এর বেশি হতে হবে। এখানে বলছে 1-এর কম দিচ্ছে অপশনে, তো এটাই হবে ভুল অ্যান্সার। বলছে চাহিদা রেখা আয়তক্ষেত্রিক পরাবৃত্ত হলে তা কি নির্দেশ করে? চাহিদা রেখা আয়তক্ষেত্রিক পরাবৃত্ত হলে তা কি নির্দেশ করে? একক স্থিতিস্থাপক চাহিদা। এবং 19টা বলেছে যদি কোনো দ্রব্যের দাম, বলছে যদি কোনো দ্রব্যের দামে শতকরা হ্রাসের চেয়ে চাহিদার বৃদ্ধির হার কম হয় তখন চাহিদা স্থিতিস্থাপকের মান কত হবে? ভালো করে বোঝো। আমরা চাহিদা স্থিতিস্থাপক পড়েছি, উপরে পড়েছি কি? উপরের চাহিদার পরিবর্তন, উপরের চাহিদার পরিবর্তন, নিচে দামের পরিবর্তন, ঠিক আছে। বলছে কোন দ্রব্যের দামের শতকরা হ্রাসের চেয়ে চাহিদা বৃদ্ধির শতকরা হার যদি কম হয়, দামের চেয়ে চাহিদা যদি কম হয়, ধরো চাহিদা বৃদ্ধি শতকরা পরিবর্তন 2%, আর এটা ধরো 5%, তাহলে চাহিদা সীমার মান কত হবে? 2/5 মানে 0.4। তখন অ্যান্সার হবে 1-এর কম, 1-এর কম হবে কারেক্ট অ্যান্সার। কুড়ি, বিলাস দ্রব্যের ক্ষেত্রে একটি সাধারণ সংজ্ঞা কি হলো? যে এই দ্রব্যের ক্ষেত্রে আয়তন শিশুর মান কত হয়? এইমাত্র বললাম 1-এর বেশি হবে। পরিমাণ অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো চাহিদা রেখা শিশুর মান কত হবে? পরিমাণ অক্ষের সঙ্গে। অসীম হবে, অসীম, কারেক্ট আনসার হবে অসীম। বলে চাহিদা বৃদ্ধি শতকরা হার যদি দ্রব্যের দামের শতকরা হারের চেয়ে বেশি হয় তাহলে চাহিদা, এটা 1-এর বেশি হবে। কারণ আগে যেটা কোশ্চেনটা বললাম এটা জাস্ট একটু ঘুরিয়ে দিয়ে উল্টো করে দিই, উল্টে দিয়ে কোশ্চেন। আয় চাহিদা রেখা বাদিক থেকে ডান দিকে নিম্নমুখী হলে আয় গস হিসেবে মান কত হবে? ঋণাত্মক হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে আয় গস হিসেবে মান কত হয়? 1-এর কম। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে আয় গস হিসেবে মান কত হবে? 1-এর কম। পঁচিশ, বলছে যদি দুটি দ্রব্য সম্পূর্ণ স্বাধীন হয়, অর্থাৎ যদি তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকে তাহলে তাকে পারস্পরিক সেক্ষেত্রে পারস্পরিক হিসেবে মান কত হবে? শূন্য হবে, শূন্য। এবার বলেছে কোনো দ্রব্যের দাম কমলে যদি ক্রেতার ওই দ্রব্যের উপর ব্যয় একই থাকে তাহলে চাহিদার দাম গো শিশু হওয়ার পরম মান কত হবে? 1-এর কম। কোনো দ্রব্যের দাম কমলে, কোনো দ্রব্যের দাম কমলে যদি ক্রেতার ওই দ্রব্যের ওপর ব্যয় বাড়ে,
ঠিক আছে, তাহলে ওই দ্রব্যের চাহিদাকে বলা হবে কি? কোনো দ্রব্যের দাম কমলে যদি ক্রেতার ওই দ্রব্যের উপর ব্যয় বাড়ে, তাহলে ওই দ্রব্যের চাহিদাকে কি বলা হবে? স্থিতিস্থাপক চাহিদা, স্থিতিস্থাপক চাহিদা। কোনো দ্রব্যের দাম কমলে যদি ওই দ্রব্যের উপর ব্যয় কমে, তাহলে ওই দ্রব্যের চাহিদা কি হবে? অস্থিতিস্থাপক চাহিদা। কোনো দ্রব্যের দাম বাড়ার ফলে ক্রেতার ব্যয় একই থাকলে, ঠিক আছে তো, ওই দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপক পরম মান কত হবে? একের সমান। বলছে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ক্রেতার ব্যয় একই থাকলে চাহিদা রেখার আকৃতি কি হবে? আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। কোনো দ্রব্যের দাম বাড়লে ক্রেতার ব্যয়ও যদি বাড়ে, কোনো দ্রব্যের দাম বাড়লে ক্রেতার ব্যয় যদি বাড়ে, তাহলে বলতে পারি যে ওই দ্রব্যের চাহিদা কি? তখন আমরা কি বলবো? ওই দ্রব্যের চাহিদা হচ্ছে তোমার অস্থিতিস্থাপক। বলছে দাম পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিমাণ অপরিবর্তিত থাকে, যদি যদি দাম দাম পরিবর্তন হয়ে গেছে, দাম পরিবর্তন হয়ে গেছে, প্রাইস চেঞ্জ হয়ে গেছে, প্রাইস চেঞ্জ হয়ে যাওয়ার ফলে চাহিদার পরিমাণ যদি অপরিবর্তিত থাকে, তাহলে চাহিদার দাম কত, স্থিতিস্থাপকের মান কত হবে? শূন্য হবে। বলছে কোনো দ্রব্যের চাহিদার আয়তন স্থিতিস্থাপকের মান একের বেশি হলে দ্রব্যটি কি দ্রব্য? মানে চাহিদার আয়গত স্থিতিস্থাপকের মান যদি একের বেশি হয়, তাহলে সেই দ্রব্যটাকে কি দ্রব্য বলা হয়? সেই দ্রব্যটাকে বলা হয় তোমার বিলাস দ্রব্য। বলছে কোনো দ্রব্যের দাম কমলে, কোনো দ্রব্যের দাম কমলে, বলছে কোনো দ্রব্যের দাম কমলে কমা এর পরিপূরক দ্রব্যের চাহিদা বাড়বে, কোনো দ্রব্যের দাম কমলে পরিপূরক দ্রব্যের চাহিদা বাড়বে। নেক্সট, ধরো আয় 4% বাড়লো, ঠিক আছে, এবং কোনো দ্রব্যের চাহিদা 3% বাড়লো, তাহলে আয়গত স্থিতিস্থাপক কত হবে? দেখ, আমরা আয়গত স্থিতিস্থাপক ফর্মুলা কি জানি? উপরে লিখতে পারি আমরা চাহিদার পরিবর্তন, উপরে লিখবো ডেল্টা টি মানে চাহিদার পরিবর্তন, বাই নিচে লিখবো ডেল্টা ওয়াই আয়ের পরিবর্তন। তাহলে এখানে বলে কোনো দ্রব্যের চাহিদা 3% বাড়লো, মানে চাহিদা উপরে 3 আর নিচে 4। তাহলে বুঝতে পারলে এক্ষেত্রে আয়গত স্থিতিস্থাপক কত হবে? 3/4। 35-এর অ্যান্সার হবে হচ্ছে তোমার সি। 35 অ্যান্সার হবে সি। এবার বলছে কোনো দ্রব্যের দাম কমলো 10%, কোনো দ্রব্যের দাম 10% কমলো আর চাহিদা 20% বাড়লো, তার মধ্যে ফর্মুলা কি জানি? দাম কত? উপরে হবে, উপরে চাহিদার পরিবর্তন, নিচে দামের পরিবর্তন, 20/10 মানে 2 হবে অ্যান্সার। 36-এরটা হবে এ। 37 আবার অঙ্ক দিয়েছে, ক্রেতার আয় 10% বাড়লো আর চাহিদা 5% কমলো, তারপরে উপরে হবে চাহিদার পরিবর্তন, নিচে হবে ক্রেতার আয়ের পরিবর্তন। 5/10 মানে 1/2 মানে 1/2 মানে পি হবে, 37 অ্যান্সার হবে পি। 38 মনে করো কোনো সরলরৈখিক চাহিদা রেখা, বলছে মনে করো কোনো সরলরৈখিক চাহিদা রেখা কোনো বক্ররৈখিক চাহিদা রেখাকে স্পর্শ করেছে, মানে একটা সরলরৈখিক চাহিদা রেখা বক্ররৈখিক চাহিদা রেখাকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুতে ওই দুই চাহিদা রেখার স্থিতিস্থাপকতা কত হবে? ঠিক আছে, স্পর্শ বিন্দুর অবস্থানের উপর নির্ভর করে। সরলরৈখিক চাহিদা রেখা, সরলরৈখিক চাহিদা রেখা এবির মধ্য দিয়ে মধ্যবিন্দু এইচ হলে ওই এইচ বিন্দুতে চাহিদার দাম মান কত হবে? 1 হবে। 39-এর অ্যান্সার হবে 1। বলছে যখন দামের যথেষ্ট পরিমাণ পরিবর্তন ঘটে, দামের যথেষ্ট পরিবর্তন ঘটে, ঠিক আছে, তখন দামগত স্থিতিস্থাপকতা পরিমাপের উপযুক্ত পদ্ধতি কি? বিন্দু পদ্ধতি, বিন্দু পদ্ধতি। নেক্সট বলছে এঞ্জেল লেখা সকল বিরোধী চাহিদা আয়তন মান একের সমান, এক্ষেত্রে এঞ্জেল লেখাটি কি হবে? অনুভূমিক সরলরেখা। 42 নম্বরটা বলেছে, দেখো খুব সুন্দর কোশ্চেন দিয়েছে 42-এরটা। বলছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান সকল বিন্দুতে একের সমান হলে চাহিদা রেখাটি কি হবে? উলম্ব সরলরেখা।
এবার বলছে চাহিদা রেখা আয়তক্ষেত্রিক পরাবৃত্ত হলে চাহিদার দাম গজ হিসেবে পরম মান কত হবে? এখানে হবে কোনোটাই নয়, কারণ অ্যান্সার হয় 1 হয়। কোন দ্রব্যের উলম্ব চাহিদা রেখা নির্দেশ করে, কোন দ্রব্যের উলম্ব চাহিদা রেখা নির্দেশ করে যে চাহিদা সেটা হলো সম্পূর্ণ অস্থিতিস্থাপক। যোগান রেখাটি উলম্ব সরলরেখা হলে যোগানের স্থিতিস্থাপকতা হবে 0। যোগান রেখাটি অনুভূমিক সরলরেখা হলে যোগানের স্থিতিস্থাপকতা হবে অসীম। এবার বলছে যদি যোগান রেখাটি মূল বিন্দুকে সরলরেখা হয় তাহলে তার প্রতিটি বিন্দুতে যোগানের স্থিতিস্থাপকতা হবে 1। 49 নম্বর, যদি যোগান রেখাটি ঊর্ধ্বমুখী সরলরেখা হয়, যদি যোগান রেখাটি ঊর্ধ্বমুখী সরলরেখা হয় এবং এটি উলম্ব অক্ষে ধনাত্মক দিকে ছেদ করে তাহলে তার প্রতি বিন্দুতে যোগানের স্থিতিস্থাপকতা হবে তোমার কত? এই যে বিটটা হবে গ্রেটার দেন 1। আচ্ছা, আমরা মনে হয় 48টা একটু ভুল বলেছি। যদি যোগান রেখাটি ঊর্ধ্বমুখী সরলরেখা হয়, আচ্ছা, এবং এটির অনুভূমিক অক্ষের ছেদিতাংশ থাকে তাহলে প্রতিটি বিন্দুতে যোগানের স্থিতিস্থাপকতা কত হবে? এটার অ্যান্সার এটা হবে। এটা একটু ভুল দাগ দিয়ে দিচ্ছে। 50, এটা সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখাটি হবে, সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখাটি হবে অনুভূমিক। সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখাটি হবে, এখানটা বলছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখাটি হবে উলম্ব। বাহান্ন নম্বর বলছে যোগানের স্থিতিস্থাপকতার মান 0 হলে তাকে কি যোগান বলে? তাকে সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান বলে। 53, যোগানের স্থিতিস্থাপক মান 1 অপেক্ষা বড় হলে তাকে কি যোগান বলে? স্থিতিস্থাপক যোগান বলে। 54, যখন দাম 4 টাকা এবং যোগানের পরিমাণ 100 ইউনিট, দাম 5 টাকা হলে যোগানের পরিমাণ 150 ইউনিট হয়, যোগানের স্থিতিস্থাপক কত হবে? আমরা ফর্মুলা জানি যোগানের স্থিতিস্থাপকতা ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই ডেল্টা কিউ, মানে যোগানের পরিবর্তন 100 ছিল 150 হলো, তাহলে এটা হবে 50 ডিভাইড বাই ডেল্টা পি মানে দামের পরিবর্তন কত? 4 ছিল 5 হলো 1 ইন্টু প্রাথমিক দাম কত ছিল 4 ডিভাইড বাই প্রাথমিক চাহিদা কত হবে 100, 200 বাই 100, অ্যান্সার হবে 2। 55 নম্বর, স্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপক মান কত হয়? স্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে স্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপকতার মান কত হয়? গ্রেটার দেন 1, এটা হবে সির অ্যান্সারটা, 55টা হবে সি। 56 নম্বর বলছে সম্পূর্ণ অস্থির যোগানের ক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপকতার মান কত হবে? লেস দেন 1, লেস দেন 1। এবার দেখো কিছু শূন্যস্থান পূরণ দিয়েছে। বলছে যোগানের স্থিতিস্থাপকতার মান, ঠিক আছে, যোগানের স্থিতিস্থাপকতার মান এখানে হবে
এক অপেক্ষা বেশি হলে তাকে কি যোগান বলে? তাকে স্থিতিস্থাপক যোগান বলে। যোগানের স্থিতিস্থাপক মান, ঠিক আছে, যোগানের স্থিতিস্থাপক মান এক অপেক্ষা কম হলে তাকে কি যোগান বলে? অস্থিতিস্থাপক যোগান বলে, তাকে অস্থিতিস্থাপক। নেক্সট, মূল বিন্দুগামী সরলরৈখিক যোগান রেখার প্রতি বিন্দুতে স্থিতিস্থাপকতা হবে কত? 1 সমান। তারপর 4টা বলছে যে সমস্ত দ্রব্য সংরক্ষণযোগ্য এবং তাদের যোগানের স্থিতিস্থাপকতা হবে অপেক্ষাকৃত বেশি। কোনো দ্রব্য উৎপাদন করতে যে উপকরণগুলি প্রয়োজন হয় সেগুলি সহজলভ্য হলে ওই দ্রব্যের যোগানের স্থিতিস্থাপকতা হবে অপেক্ষাকৃত বেশি। নেক্সট, 6টা বলছে যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে যোগান রেখার আকৃতি হবে অনুভূমিক। নেক্সট, যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে যোগান রেখার আকৃতি হবে উলম্ব। নেক্সট, পচনশীল দ্রব্যে যোগানের স্থিতিস্থাপকতা অপেক্ষাকৃত কম হয়। ঠিক আছে, এবার সত্য না মিথ্যা, দেখো সত্য না মিথ্যা এগুলো দাগ দেবো। যোগানের স্থিতিস্থাপকতা ধনাত্মক হবে, ঠিক। যোগানের স্থিতিস্থাপকতা বলছে যোগানের স্থিতিস্থাপকতা দামের ওপর নির্ভরশীল নয়, ভুল। তারপর 3টা বলে যোগানের স্থিতিস্থাপকতার মান 1 অপেক্ষা বেশি হলে তাকে স্থিতিস্থাপক যোগান বলে, ঠিক। নেক্সট, সম্পূর্ণ অস্থির যোগানের ক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপক মান হবে 0, ভুল। তারপর সম্পূর্ণ অস্থির যোগান রেখাটি হবে অনুভূমিক অক্ষের সমান্তরাল, ভুল। তবে সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপক মান হবে অসীম, ঠিক আছে, এটা ঠিক। তারপর বলেছে 7টা বলেছে সম্পূর্ণ স্থির যোগানের ক্ষেত্রে যোগান রেখাটি হবে উলম্ব অক্ষের সমান্তরাল, ভুল। 8টা কোনো একদিনের মাছের বাজারের মাছের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, এটা ঠিক। লাস্ট কোশ্চেন, পচনশীল দ্রব্যের যোগানের স্থিতিস্থাপক অপেক্ষাকৃত বেশি, এটা ভুল। এবার দেখো বিবৃতি মানে স্টেটমেন্ট বেস কোশ্চেন। বলছে চাহিদা স্থিতিস্থাপকতার মান যত বেশি হবে দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিবর্তন তত বেশি হবে, ঠিক আছে, এই অপশনটা দিয়েছে। তারপর বলেছে চাহিদা স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক, চাহিদা স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক, ঠিক আছে। বিকল্পগুলি কি, মানে বলছি এই দুটো স্টেটমেন্ট দিয়েছে, কি দুটো স্টেটমেন্টই কি তোমার সত্য। তারপর বলেছে উভয় বিবৃতি, ঠিক আছে, দুটো স্টেটমেন্টই মিথ্যা। তারপরে বলেছে প্রথম বিবৃতি মানে প্রথম স্টেটমেন্টটা সত্য, দ্বিতীয় স্টেটমেন্টটা মিথ্যা। দেখ, চাহিদা স্থিতিস্থাপকতার মান যত বেশি হবে, ঠিক আছে, দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ পরিবর্তন তত বেশি, ওটা ঠিক। এবার চাহিদা স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক, ঠিক আছে, তো চাহিদা স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক। এখানে একটু কনফিউশন আছে কোশ্চেনটা নিয়ে। তো প্রথম বিবৃতি সত্যি, এবার দ্বিতীয় বিবৃতি কি, দ্বিতীয় বিবৃতি তোমার মিথ্যা, ঠিক আছে, দ্বিতীয় বিবৃতি মিথ্যা, ঠিক আছে। এটা 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 যদি সেরকম হয় তাহলে এটাই হবে সির অ্যান্সারটা, হবে সির অ্যান্সারটা। বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, কারণ চাহিদা স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয়, চাহিদা স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয়, ঠিক আছে। তো এবার বলেছে 2টা বলেছে ফার্স্ট স্টেটমেন্ট বলে চাহিদার দামগত স্থিতিস্থাপক পরম মান 1 থেকে অসীম পর্যন্ত হতে পারে, এটা সত্য। তারপর চাহিদা স্থিতিস্থাপক মান একটি বিশুদ্ধ সংখ্যা, এর পরিমাপের কোনো একক নেই, এটা ভুল, ঠিক আছে, অর্থাৎ সিটটা হবে কারেক্ট নয়। বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। 3 নম্বর কোশ্চেন,
নিচের বিবৃতি দুটি পড়ো এবং সঠিক বিকল্প নির্বাচন করো। দুটি সরলরৈখিক চাহিদা রেখা ছেদ বিন্দুতে কম খাড়াই রেখাটি চাহিদার স্থিতিস্থাপকতা বেশি। ঠিক আছে। যে দ্রব্যের পরিবর্ত দ্রব্যের সংখ্যা অনেক, তার চাহিদা অপেক্ষাকৃত বেশি হয়। ঠিক আছে, তো এটাও ঠিক, এটা হবে আনসার, উভয় বিবৃতি সত্য। ভৌগোলিক আচরণ তত্ত্ব কি বলেছে? বলছে দুটি দ্রব্য অপূর্ণাঙ্গ পরিপূরক হলে নিরপেক্ষ রেখা হবে মূলবিন্দু থেকে উত্তল। ঠিক আছে। যদি দুটি দ্রব্য একে অপরের সম্পূর্ণ পরিবর্ত হয় তাহলে নিরপেক্ষ রেখা কি হবে? নিম্নমুখী সরল রেখা। তারপর বলেছে যদি দুটি দ্রব্যের দাম এবং ক্রেতার আয় একই হারে পরিবর্তিত হয় তাহলে ক্রেতার বাজেট রেখা কিরূপ পরিবর্তন হবে? বাজেট রেখার কোনো পরিবর্তন হবে না। নেক্সট, সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে এই যে এটা দেখো, পরিবর্ত প্রভাব হচ্ছে দাম প্রভাব মাইনাস আয় প্রভাব। মানে অ্যাকচুয়ালি দাম প্রভাব বের করার ফর্মুলাটা হচ্ছে পরিবর্ত প্রভাবের সঙ্গে আয় প্রভাব যোগ করলে হয় দাম প্রভাব। কারেক্ট অ্যান্সার ডি হবে। কোনো দ্রব্যের দাম বাড়লে ভোগীর উদ্বৃত্তের পরিমাণ কি হবে? কোনো দ্রব্যের দাম বাড়লে মানে ভোগ উদ্বৃত্তের পরিমাণ কি হবে কোনো দ্রব্যের দাম বাড়লে? এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে বাড়তে পারে, কমতে পারে বা একই থাকতে পারে। সি, এই ছয়েরটা বলছে ভোগকারীর ব্যয়ের পরিমাণ যদি সি হয় এবং এক্স দ্রব্যকে যদি অনুভূমিক অক্ষে এবং ওয়াই দ্রব্যকে যদি উলম্ব অক্ষে পরিমাপ করা হয় তাহলে বাজেট রেখার উলম্ব দূরত্ব বা ছেদাংশের পরিমাণ কত হবে? সি বাই, এই যেটা হবে সি বাই পি ওয়াই। এবার বলেছি ক্রেতার বাজেট রেখার সমীকরণ কোনটি? ক্রেতার বাজেট রেখার সমীকরণ হচ্ছে তোমার একটা হবে পি এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু এফ। বলছে আইসিসি নিম্নমুখী হলে, ঠিক আছে, আইসিসি নিম্নমুখী হলে নিচের কোনটি সত্য? এক্স দ্রব্যকে অনুভূমিক অক্ষে পরিমাপ করা হচ্ছে, ওয়াই দ্রব্যটি নিকৃষ্ট দ্রব্য, এটা হবে সত্য। বলছে নিচের কোন রেখা থেকে আমরা ভোগকারী চাহিদা রেখা পেতে পারি? নিচের কোন রেখা থেকে আমরা ভোগকারী চাহিদা রেখা পেতে পারি? দাম ভোগ রেখা থেকে। নেক্সট, নিচের কোনটি ঠিক? দাম ভোগ রেখা হলো ক্রেতার চাহিদা রেখা, এটা ঠিক। পরিবর্ত প্রভাব কিসের প্রভাব পরিমাপ করে? পরিবর্ত প্রভাব বলছে প্রকৃত আয় একই থাকা অবস্থায় কোন দ্রব্যের আপেক্ষিক দামের পরিবর্তনের প্রভাব। নিচের কোনটি ঠিক নয়? 12টা। বলছে নিরপেক্ষ রেখা মূল বিন্দু থেকে অবতল, এটা ঠিক নয়। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য পড়েছে, নিরপেক্ষ রেখা সাধারণত নিম্নমুখী হয়, নিরপেক্ষ রেখা মূল বিন্দু থেকে উত্তল হয়, সম্পূর্ণ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে নিরপেক্ষ রেখা এল আকৃতির হয়। ঠিক আছে, তাহলে কোনটা ঠিক নয়? নিরপেক্ষ রেখা মূল বিন্দু থেকে অবতল। 13টা। বলছে এখানে পিসিসি হলো ক্রেতার চাহিদা রেখা, পিসিসি মানে হচ্ছে দাম ভোগ রেখা, দাম ভোগ রেখা হলো ক্রেতার চাহিদা রেখা। ঠিক। কোনো দ্রব্য কিছু পরিমাণ ভোগ করলে যে উপযোগ পাওয়া যায় তাকে কি বলে? ওই পরিমাণ দ্রব্যের মোট উপযোগ। 15টা। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী ক্রেতা কোনো দ্রব্যের ভোগ বাড়ালে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ কি হবে? কমে। নিচের কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের নিয়ম খাটবে না? যদি দ্রব্যটি নেশাগ্রস্ত দ্রব্য হয় তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ নিয়ম কাজ করে না। মার্শালের উপযোগ তত্ত্বে ক্রেতার ভাষ্য তত্ত্ব হলো এমইউ ইকুয়াল টু দাম, এমইউ ইকুয়াল টু পি, হবে অ্যান্সার। মোট উপযোগ প্রাপ্তি এবং মোট উপযোগ ত্যাগ এই দুয়ের পার্থক্য হলো নিট উপযোগ। মার্শালের উপযোগিতা তত্ত্বে টাকার প্রান্তিক উপযোগের মান সম্পর্কে কি অনুমান করা হয়? এটা সবসময় কি থাকবে? এটা স্থির থাকে। ভোগীর উদ্বৃত্ত হলো প্রকৃত দাম মাইনাস ব্যক্তিগত চাহিদা দাম। দাঁড়াও, এটা একটু, এখানে ভোগীর উদ্বৃত্ত মানে হচ্ছে কনজিউমার সারপ্লাস কি, অর্থাৎ তুমি যে দাম দিতে প্রস্তুত থাকো এবং তুমি ধরো একটা বাজারে জুতো কিনতে গেলে তুমি ভেবেছিলে জুতোর দাম 500 টাকা নেবে, কিন্তু দাম দিতে হলো 480 টাকা, অরিজিনাল দাম 480 টাকা, এটা হলো কনজিউমার সারপ্লাস। ঠিক আছে, ভোগীর উদ্বৃত্ত হলো ব্যক্তিগত চাহিদা দাম, অর্থাৎ তুমি যেই দাম দিতে প্রস্তুত মাইনাস প্রকৃত দাম, এটা কারেক্ট অ্যান্সার। আমি একটু উল্টোটা বলে দিয়েছিলাম। 21টা, একটি নির্দিষ্ট নিরপেক্ষ রেখার ওপর
একটি নির্দিষ্ট নিরপেক্ষ রেখার ওপর ভোগকারীর উপযোগ সমান হয়। 22 নিরপেক্ষ মানচিত্র বর্ণনা করে। নিরপেক্ষ মানচিত্র কি বর্ণনা করে? ক্রেতার রুচি, পছন্দ, অভ্যাস। 23 দুটি দ্রব্যের মধ্যে হ্রাসমান এমআরএস এর তাৎপর্য হলো যে দ্রব্য দুটি একে অপরের কি অপূর্ণাঙ্গ পরিবর্তন। অপূর্ণাঙ্গ পরিবর্তন। হ্রাসমান এমআরএস এর তাৎপর্য হলো যে নিরপেক্ষ রেখাগুলি মূলবিন্দু থেকে উত্তল হবে। তারপর নিচের কোনটি নিরপেক্ষ রেখা তত্ত্বের অনুমান নয়? ঠিক আছে, টাকার প্রান্তিক উপযোগ স্থির বা ধ্রুবক। নিরপেক্ষ রেখা তত্ত্ব যে পড়েছি, নিরপেক্ষ রেখা ইনডিফারেন্স কার্ভ, এই থিওরিতে বেশ কিছু অ্যাজাম্পশন আছে। কি? উপযোগ অপেক্ষকগুলি পরস্পর নির্ভরশীল হয়, কোন দ্রব্যের প্রান্তিক উপযোগ ধনাত্মক, আর পরিবর্ততার প্রান্তিক হার কমরা সমান। এইগুলো হচ্ছে অনুমান, কিন্তু অনুমান নয়, কারণ টাকার প্রান্তিক উপযোগ স্থির। বলছে নিরপেক্ষ রেখার তত্ত্বের অনুমান নয়। বলছে নিচের কোনটি, এটা তো বললাম। তার মধ্যে নিরপেক্ষ রেখা তত্ত্বে অনুমান করা হয় এমআরএস হবে হ্রাসমান। উচ্চতর নিরপেক্ষ রেখা কি নির্দেশ করে? উচ্চতর নিরপেক্ষ রেখা কি নির্দেশ করে? যে উচ্চতর উপযোগ বা তৃপ্তি। নিচের কোনটি নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য না? নিরপেক্ষ রেখা নিম্নমুখী ঠিক। নিরপেক্ষ রেখা মূলত উত্তল হয়। ঠিক আছে, উত্তল হয়, এটা ঠিক। তারপরে দুটি নিরপেক্ষ একে অপরকে স্পর্শ করতে পারে না। না না, দুটি নিরপেক্ষ রেখা কখনোই একে অপরকে স্পর্শ করতে পারে না। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। আর বলছে নিরপেক্ষ রেখা কখনো কখনো এল আকৃতি হয়ে থাকে। হ্যাঁ, কখনো কখনো এল আকৃতির হয়। এবার যে এল আকৃতির নিরপেক্ষ রেখার তাৎপর্য হলো যে দ্রব্য দুটি কি হবে? দ্রব্য দুটি এখানে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার কি হয় জানো তো? এল আকৃতির নিরপেক্ষ রেখার তাৎপর্য কি? যে দ্রব্য দুটি সম্পূর্ণ পরিপূরক। কিন্তু এখানে তো নেই অপশনটা, তাহলে কারেক্ট অ্যান্সার হবে কোনোটিই নয়। ক্রেতার বাজেট রেখার ওপর ক্রেতার ব্যয় একই থাকে, উপযোগিতা একই থাকে, দুটি দ্রব্যের ক্রয় একই থাকে। কারেক্ট অ্যান্সার উপরে সবগুলি সত্য। 31 বাজেট রেখার আরেকটি নাম কি? বাজেট রেখার আরেকটা নাম হচ্ছে তোমার দাম রেখা। 32 দ্রব্যের দাম অপরিত অবস্থায় ক্রেতার আয় যদি বাড়ে, তাহলে বাজেট রেখার সমান্তরালভাবে ডান দিকে স্থানান্তর ঘটে। শূন্যস্থান পূরণ। যখন কোনো দ্রব্যের প্রান্তিক উপযোগিতা মানে এমইউ ধনাত্মক, তখন ওই দ্রব্যের ভোগ বাড়লে মোট উপযোগিতা কি হবে? মোট উপযোগিতা মানে টিউ তখন বাড়বে। বলছে যখন এমইউ শূন্য তখন টিউ কি হয়? এমইউ যখন শূন্য তখন টিউ সর্বাধিক। তিনেরটা প্রান্তিক পরিবর্ততার হার। বলছে কি প্রান্তিক পরিবর্ততার হার ক্রমহ্রাসমান ধরার জন্য, ঠিক আছে, নিরপেক্ষ রেখা উত্তল হয়। কোনো দ্রব্যের বাড়তি 1 ইউনিট ভোগ করলে যদি মোট উপযোগিতার পরিবর্তন না হয়, তাহলে ওই বাড়তি ইউনিটের এমইউ হবে শূন্য। শূন্য। ক্রেতা ভারসাম্যে উপনীত হয় যেখানে বাজেট রেখা নিরপেক্ষ রেখাকে স্পর্শ করবে। অনেকগুলি নিরপেক্ষ রেখাকে একত্রে বলা হয় কি? নিরপেক্ষ মানচিত্র। নিরপেক্ষ রেখার ঢালকে বলা হয় কি? এমআরএস, প্রান্তিক পরিবর্ততার হার। দ্রব্যের দাম একই থাকা অবস্থায় ক্রেতার আয় বাড়লে বাজেট রেখা সমান্তরাল দিকে স্থান পরিবর্তন করবে। নেক্সট, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব কি হবে? ধনাত্মক হবে। গিভেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা কি হয়? আপওয়ার্ড। বলছে একটি নিরপেক্ষ রেখার ওপর অবস্থিত বিভিন্ন বিন্দুতে, ঠিক আছে, উপযোগিতা বিভিন্ন। ঠিক আছে, এটা ভুল। প্রান্তিক পরিবর্ততার হার হলো বাজেট রেখার ঢাল, এটা ভুল। নিরপেক্ষ রেখার ঢাল হবে। প্রথম ইউনিট থেকে শুরু করে বিভিন্ন ইউনিট থেকে প্রাপ্ত উপযোগিতা যোগ করলে মোট উপযোগিতা পাওয়া যায়। ঠিক আছে, এটা ঠিক। দুটি নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে? না, ছেদ করতে পারে না, এটা ভুল।
যখন প্রান্তিক কমতে থাকে তখন মোট উপযোগিতা কমতে থাকে। প্রান্তিক উপযোগিতা যখন কমতে থাকে, ঠিক আছে, প্রান্তিক উপযোগিতা যখন কমতে থাকে তখন মোট উপযোগিতা কি হয়? তখন মোট উপযোগিতা কমতে থাকে না, মোট উপযোগিতা কমতে থাকে না, এটা ভুল। প্রান্তিক উপযোগিতা কখনো ঋণাত্মক হতে পারে না, না না, প্রান্তিক ঋণাত্মক হতে পারে, এটা ভুল। তারপর যখন প্রান্তিক শূন্য তখন মনে সর্বদিক, এটা ঠিক। নিরপেক্ষ রেখার প্রতিনিয়ত ঢাল বিভিন্ন, এটা ভুল। বাজেট রেখার ওপর অবস্থিত সমস্ত বিন্দুতে ক্রেতার ব্যয় একই থাকে, এটা ঠিক। দাম ভোগ রেখা থেকে দাম পাওয়া জানা যায়, এটা ঠিক। এবার মেলাবো নিরপেক্ষ রেখার ঢাল, ঠিক আছে, নিরপেক্ষ রেখার ঢাল এটা কি হবে? এমআরএস, ঠিক আছে, এটা হচ্ছে এ। এমইউর ফর্মুলা হচ্ছে, দেখো এই যে এটাই হচ্ছে এমইউর ফর্মুলা। এই যে টিইউ মাইনাস টিইউ এন প্লাস ওয়ান আছে, নেক্সট তো এন প্লাস ওয়ান আছে, অ্যাকচুয়ালি এটা টিইউ এন মাইনাস ওয়ান লেখা উচিত ছিল, যাই হোক এটা বি হবে। আর উপযোগিতাকে সংখ্যার মধ্যে প্রকাশ করা, এটা কে বলেছে? হিক্সের তত্ত্বে বলা আছে। তারপর বলছে বাজেট রেখার ঢাল হচ্ছে দাম অনুপাত, একেরটা হবে বি। নিরপেক্ষ ঢাল হচ্ছে এমআরএস, এটা হবে দুয়েরটা হবে এ। প্রাথমিক উপযোগিতা প্রথম ইউনিট থেকে প্রাপ্ত উপযোগিতা, অর্থাৎ একেরটা হবে সি। নিরপেক্ষ রেখা বিশ্লেষণ, ঠিক আছে, বলে নিরপেক্ষ রেখা বিশ্লেষণ, ঠিক আছে, নিরপেক্ষ রেখা বিশ্লেষণ এটা হবে বি, হিক্সের তত্ত্ব। বাজেট রেখার ঢাল কি হয়? বাজেট রেখার ঢাল হচ্ছে দাম অনুপাত, তিনেরটা হবে সি। আর প্রান্তিক উপযোগিতা অতিরিক্ত এক ইউনিট ভোগ করার ফলে প্রাপ্ত উপযোগিতা, চারেরটা হবে এ। বাজেট রেখাটি একটি সরল রেখা কারণ এর দাম অনুপাত স্থির, ঠিক আছে, একেরটা হবে বি হবে কারেক্ট অ্যান্সার। এবার বলছে ক্রমহ্রাসমান উপযোগিতার নিয়ম, ক্রমহ্রাসমান উপযোগিতার নিয়ম মার্শালের উপযোগিতা তত্ত্ব, একেরটা হবে বি। প্রান্তিক উপযোগিতা, প্রান্তিক উপযোগিতা হচ্ছে সি, দুয়েরটা হবে সি, ডেল্টা টি ইউ বাই কিউ। এমআরএস, এমআরএস হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল, তিনেরটা হবে এ, ঠিক আছে তো। আর হচ্ছে নিরপেক্ষ মানচিত্র, যে একগুচ্ছ অনেকগুলো নিরপেক্ষ রেখা মিলে নিরপেক্ষ মানচিত্র তৈরি হয়, চারেরটা হবে এটি। তো দেখো এইভাবে আমাদের তৃতীয় অধ্যায় মানে সেকেন্ড ইউনিটটা আমরা শেষ করলাম, কারেক্ট অ্যান্সার গুলো দিলাম। দেখো এইগুলো অ্যানালাইসিস করা তো এই শর্ট পিরিয়ডে তো করা সম্ভব নয়, ক্লাসে আমাদের এইগুলো নিয়ে ডিসকাশন করা হয়েছে, প্রতিটা টপিক ধরে ধরে ডিসকাশন করা হয়েছে। এখন আমি কারেক্ট অ্যান্সার গুলো জাস্ট অপশন গুলো বলে দিলাম, ঠিক আছে তো। তো ঠিক আছে, কিন্তু কোনো পার্টিকুলার কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে, তাহলে সেটা নিয়ে পার্টিকুলার সেই জায়গাটা বোঝাতে পারো, ঠিক আছে তো। তো ঠিক আছে, আর এই এই যে টপিক গুলোর ওপর ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল আছে, জাস্ট খুঁজতে হবে। আমাদের ইউটিউবে প্রতিটা টপিকের উপর ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তুমি চাহিদার কনসেপ্ট বলো, ইলাস্টিসিটি বলো, সাপ্লাই বলো মানে চাহিদা বলো, চাহিদা স্থিতিস্থাপকতা, যোগান, নিরপেক্ষ রেখা, এগুলো সমস্ত কনসেপ্টই আমাদের ইউটিউবে অলরেডি আপলোড করা আছে। তো ঠিক আছে, কোনো অ্যান্সার ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।